where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসে আছো তাদেরকে মালদা জেলা ই পাঠশালায় স্বাগত জানাই। তোমাদের নতুন করে আর আমার পরিচয় দেওয়ার দরকার নেই, এই কারণেই যে আমি ইতিপূর্বে দশম শ্রেণীর ক্লাস তোমাদের নিয়েছি, আজকেও একটা ক্লাস নেব। তবুও যে সমস্ত ছাত্রছাত্রী আর আজকে নতুন টিভির সামনে বসেছো তাদের জন্য একটু আমি পরিচয় সংক্ষেপে দিয়েই দিই। আমি গৌরশঙ্কর ঘোষ, মোথাবাড়ি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক। তাহলে যাওয়া যাক, আজকে আমরা দশম শ্রেণীর একটি কবিতা নাম সিন্ধু তীরে এটা পড়াবো। ঠিক আছে, তোমরা যারা এখনও বইপত্র খুলে বসোনি, তোমরা খাতা বই পেন্সিল নিয়ে রেডি হয়ে বসো। আমি তোমাদের কিছু ইনফরমেশন দেব কবিতা সংক্রান্ত, সেগুলো তো খাতায় লিখতে হবে, তাই খাতা পেন্সিল অবশ্যই কাছে নিয়ে বসবে। এবার আশা করি তোমরা সকলেই খাতা পেন্সিল নিয়ে বসে গেছো। ঠিক আছে, তাহলে আমি এবার পাঠে প্রবেশ করব। তো তোমরা সবাই বোর্ডের দিকে তাকাবে। দেখো, বোর্ডে কিছু ওয়ার্ক করে রেখেছি, যেহেতু সময় খুব কম তাই অল্প সময়ের মধ্যে ক্লাসটা করতে হবে বলে আগে বোর্ডে ওয়ার্কটা করে রেখেছি। তো দেখো, আজকের পাঠ, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে সিন্ধু তীরে। দেখবে এই সিন্ধু তীরে কবিতাটি তোমাদের রয়েছে, বইটা হাতে নাও, 108 পৃষ্ঠায়, 108 পৃষ্ঠায় রয়েছে সিন্ধু তীরে। তোমরা বইটা খোলো। ঠিক আছে, তো আজকের পাঠ হচ্ছে সিন্ধু তীরে। লিখেছেন কবি সৈয়দ আলাওল। তাহলে সৈয়দ আলাওল কোথাকার কবি? সৈয়দ আলাওল হচ্ছেন আরাকান রাজসভার কবি। এই আরাকান রাজসভাটা কোথায় সেটা আমরা একটু পরে জানব। তো লিখেছেন কবি সৈয়দ আলাওল। এবার মূল কাব্য, এই যে আমাদের কবিতাটা পাঠ্য কবিতাটা, তাই না, এটা মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। তো এটা নেওয়া হয়েছে, যে দেখো লেখা রয়েছে মূল কাব্য পদ্মাবতী থেকে। পদ্মাবতী এটা একটা অনুবাদ কাব্য। সৈয়দ আলাওল পদ্মাবতীর, মানে এটা মৌলিক রচনা কিন্তু সৈয়দ আলাওলের নয়, এটা হচ্ছে অনুবাদ কাব্য। অন্য কোনো একটা কাব্য থেকে কবি এটা আর কি করেছেন, অনুবাদ করেছেন। এই অনুবাদের মধ্যেও কবির কিছু মৌলিকতা রয়েছে। তো যাই হোক, সেগুলো পরের আলোচনা। তো মূল কাব্যের নাম হচ্ছে পদ্মাবতী। তাহলে এই পদ্মাবতী যেহেতু অনুবাদ কাব্য, তাই অনুবাদটা কোথা থেকে হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। এই অনুবাদটা হয়েছে, দেখো এখানে লেখা আছে হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত কাব্য থেকে।
সৈয়দ আলাওল যে পদ্মাবতী কাব্যটা অনুবাদ করেছেন সেটা কোথার থেকে করেছেন? তো হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত কাব্যগ্রন্থ থেকে এটাকে আর অনুবাদ করেছেন। ওটা হিন্দি ভাষায় লেখা ছিল আর কবি লিখলেন সেটাকে বাংলা ভাষায়। তো দেখো একটা জিনিস তোমরা দেখবে, পদ্মাবতী যে অনুবাদ কাব্যটা লেখা হয়েছে সেটা আনুমানিক 1645 থেকে 52 সালের মধ্যে কোনো এক সময়ে লেখা হয়েছে। আর ঠিক দেখো 100 বছর আগে বা তারও বেশি, 110 বছর আগে দেখো 1540 খ্রিস্টাব্দে হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সি আর পদুমাবত কাব্যটা রচনা করেছিলেন। তাহলে 100 বছর বাদে এই হিন্দি পদুমাবত কাব্য থেকে আমাদের সৈয়দ আলাওল বাঙালি কবি তিনি কিন্তু বাংলায় অনুবাদ করলেন পদ্মাবতী। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে সিন্ধু তীরে কবিতার মূল উৎস কি, তাহলে আমরা বলবো পদ্মাবতী। পদ্মাবতীর বিভিন্ন খণ্ডে কিন্তু এই কবিতাগুলো সাজানো হয়েছে। তো এটা হচ্ছে 35তম খণ্ড, পদ্মাবতী কাব্যগ্রন্থের 35তম খণ্ড, যেখানে নামকরণ করা হয়েছে পদ্মা সমুদ্র খণ্ড। এই পদ্মা সমুদ্র খণ্ড থেকে আমাদের পাঠ্য বিষয়টি নেওয়া হয়েছে বা পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। বোঝাতে পারলাম? এই ইনফরমেশনগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আজকের পাঠ হচ্ছে সিন্ধু তীরে। সিন্ধু তীরের কবি হচ্ছেন সৈয়দ আলাওল, মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদ্মাবতী। আর এই পদ্মাবতী কোথার থেকে অনুবাদ করা হয়েছে? হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত কাব্য থেকে। তো এই যে পদ্মাবতীর 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড, এখান থেকেই আমাদের এই কবিতাটা নেওয়া হয়েছে। তাহলে পরিষ্কার এই পর্যন্ত। কবিতাটা বোঝানোর আগে আমি তোমাদের একটা গল্প শোনাবো এবং এই গল্পটা শোনার পরেই আমাদের কাছে পাঠ্য কবিতাটা একেবারে সহজবোধ্য হবে। তো এটা বোঝানোর আগে তোমাদের একটা ভৌগোলিক মানচিত্র আমি কিন্তু দেখাতে চাইছি, কারণ এই ভৌগোলিক মানচিত্র আমাদের কি সহযোগিতা করবে, মানে কবিতাটা মাথার মধ্যে তুলে নিতে একটু সহযোগিতা করবে। কি দেখে নাও, আমি বলছি। দেখো আমি ছবি আঁকতে খুব একটা ভালো পারি না, আমি কোনো রকমে একটা ভারতবর্ষের ছবি এখানে কিন্তু এঁকেছি, ঠিক আছে? তো দেখো গল্পটা হচ্ছে এইরকম যে এই যে আমি যেটা বলতে চাইছিলাম যে পদ্মাবতী, এই পদ্মাবতীর যে মূল কাহিনী বা মূল যে কথা বা মূল যে গল্প কাহিনী, সেটা কিন্তু হচ্ছে দুটো পার্টে বিভক্ত। দুটো কাহিনী রয়েছে পদ্মাবতীতে। কি কি? তো একটা হচ্ছে নাগমতী রত্নসেন পদ্মাবতীর ত্রিভুজ প্রেমের মিলনান্তক রোমান্টিক কাহিনী। দুটো কাহিনী, একটা হচ্ছে নাগমতী রত্নসেন পদ্মাবতী কাহিনী, আর অন্যদিকে হচ্ছে দ্বিতীয় কাহিনী কি, রত্নসেন পদ্মাবতী এবং আলাউদ্দিন খলজি কাহিনী। তাহলে আমাদের যে পাঠ্য বিষয়টা সেটা হচ্ছে এই কাহিনীর অন্তর্গত। তাহলে আমি সমগ্র পদ্মাবতীর যে মূল কাব্য, সমগ্র কাব্যটার দুটো কাহিনী রয়েছে। দুটো হচ্ছে একটা নাগমতী রত্নসেন পদ্মাবতীকে নিয়ে, এদের যে ত্রিভুজ প্রেম, দেখো মধ্যেখানে দেখো রত্নসেন, এখানে হচ্ছে রত্নসেন একজন পুরুষ এবং দুজন নারী, পদ্মাবতী এবং নাগমতী। এই নাগমতী হচ্ছে রত্নসেনের প্রথমা স্ত্রী, ঠিক আছে? এবং রত্নসেন হচ্ছে কোথায়? চিতোরের রাজা, রাজস্থান। এই যে দেখতে পাচ্ছ ছবিতে, এখানে চিতোর, এই চিতোরের মানে মানে কি বলবো, দেখো এই যে রাজস্থান, এই রাজস্থানের যে চিতোর, সেই চিতোরের রাজা হচ্ছেন রত্নসেন। তার স্ত্রী রয়েছেন একজন, কি নাম? নাগমতী। আর এই পদ্মাবতীর গল্পটা আমরা একটু বলছি। তো বলছি এদের ত্রিভুজ প্রেমের মিলনান্তক রোমান্টিক কাহিনী। এইটা যে কাহিনীটা রয়েছে সেটা হচ্ছে একেবারে রোমান্স ধর্মী, কারণ এখানে রত্নসেন হচ্ছে পুরুষ আর নাগমতী আর পদ্মাবতী দুজন স্ত্রী, তাদের তিনজনের ত্রিকোণ প্রেম। রত্নসেনকে এই দুজন ভালোবাসে বা রত্নসেনের দুজন স্ত্রী, তাদের নিয়ে একটা যে কাহিনী এখানে গাঁথা হয়েছে সেটা হচ্ছে রোম্যান্টিক কাহিনী এবং এটা হচ্ছে মিলনান্তক, মানে এটা একেবারে পজিটিভ দিকটা তুলে ধরা হয়েছে কাব্যের, ঠিক আছে? এইবার তোমরা দেখো এইদিকে দেখো দ্বিতীয় কাহিনী, এখানে দেখো রত্নসেন আর আলাউদ্দিন খলজি দুজন পুরুষ আর একজন স্ত্রী পদ্মাবতী। তো
তো এই পদ্মাবতী এবং রত্নসেন এবং আলাউদ্দিন খলজিকে নিয়ে ইতিহাসে যে কাহিনীটা আমরা দেখতে পেয়েছি, তোমরা দেখবে একটা সিনেমাও হয়েছে পদ্মাবতী সিনেমা, সেই সিনেমাটা দেখলেও তোমরা এই পর্বের অংশটিকে একটু কিছুটা হলেও বুঝতে পারবে। তো এখানে দেখো রত্নসেন, পদ্মাবতী এবং আলাউদ্দিন খলজি। রত্নসেনের স্ত্রী হচ্ছে পদ্মাবতী, রত্নসেনের দুটো স্ত্রী, প্রথমা স্ত্রী হচ্ছেন নাগমতী আর দ্বিতীয় স্ত্রী হচ্ছেন পদ্মাবতী। তো রত্নসেন এবং পদ্মাবতী, এই পদ্মাবতীকে কেন্দ্র করে এই দুজনের প্রেম, আলাউদ্দিন খলজি এবং রত্নসেন, তাদের নিয়ে যে কাহিনীটা এই মানে পদ্মাবতী কাব্যে গাঁথা হয়েছে সেটা হচ্ছে, এটাও ত্রিভুজ প্রেম এবং এখানকার পরিণতি হচ্ছে কি লোমহর্ষক পরিণতি, ট্র্যাজিক পরিণতি। মানে আমরা দেখব এখানে শেষ পর্যন্ত পদ্মাবতী কি করছেন, অগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছেন। সেই কাহিনীটা জানতে গেলে আমাদেরকে সিনেমাটা দেখতে হবে, আর না হলে পরে ফোনে আমার সঙ্গে যোগাযোগ করে এই পর্বের কাহিনীটা আমি শুনিয়ে দেবো। কিন্তু আমাদের আলোচ্য যে আজকে যে পাঠ্য, সেটা হচ্ছে কোনটা, এই প্রথম কাহিনী কি, নাগমতী, রত্নসেন, পদ্মাবতী কাহিনী। তাহলে এই কাহিনীটা আমরা আগে শুনে নেব, তারপরে আমরা কবিতার মধ্যে প্রবেশ করব। তো চলো দেখা যাক। এই যে দেখছো আমি একটা ছবি এঁকেছি ভারতবর্ষের, এটা হচ্ছে রাজস্থান আর এটা হচ্ছে শ্রীলঙ্কা। তো এই শ্রীলঙ্কার যে রাজা নাম হচ্ছে গন্ধর্ব সেন। শ্রীলঙ্কার রাজার কি নাম, গন্ধর্ব সেন। তার একটা সুন্দরী কন্যা নাম হচ্ছে পদ্মাবতী। তো এই পদ্মাবতীর রূপ এবং গুণ অনন্য সাধারণ, ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর। তো এই যে পদ্মাবতী অর্থাৎ সিংহল রাজকন্যা, এই সিংহল রাজকন্যা পদ্মাবতীর একটা সুখ পাখি ছিল যার নাম হীরামন বা হীরামণি। তো এই পাখিটা ছিল বেদজ্ঞ পাখি, জ্ঞানীগুণী পাখি, বুদ্ধিমান পাখি। তো এই বুদ্ধিমান পাখির সংস্পর্শে থেকে রাজা গন্ধর্ব সেন মনে করছেন যে দিনকে দিন এই পাখির সংসর্গে থেকে আমার কন্যা বিপদগামী হচ্ছে। তো রাজা কি আদেশ করলেন, রাজা আদেশ করলেন এই পাখিকে হত্যা করে দিতে হবে। তিনি কোতোয়ালকে ডেকে বললেন যে তিনি এই পাখিকে যেন হত্যা করে দেন। যথারীতি পাখিকে হত্যা করতে গিয়ে কোতোয়াল কি করলেন, বনের মধ্যে উড়িয়ে দিলেন। এই বনের মধ্যে যে পাখি উড়তে থাকলো, সেই পাখিকে ধরে নিল এক ব্যাধ। ব্যাধ দেখলো যে প্রতিদিনের যে পাখিগুলো আমি খাঁচার মধ্যে ধরি বা আমি প্রতিদিনের পাখি যে শিকার করি, তার থেকে এই পাখি কিন্তু একটু অন্য ধরনের পাখি, এ হচ্ছে বুদ্ধিমান পাখি। এই পাখিকে কি করলেন, তিনি এক ব্রাহ্মণের কাছে 1 লক্ষ মানে বিক্রি করে দিলেন, কিছু অর্থমূল্য নিয়ে বিক্রি করে দিলেন। এই পাখিকে নিয়ে ব্রাহ্মণ চলে গেলেন কোথায়, ব্রাহ্মণ চলে গেলেন এই যে দেখছো চিতরে। চিতরের রাজাকে, চিতরের রাজা হচ্ছেন রত্নসেন। এই রত্নসেনকে কিন্তু পাখিটা 1 লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিলেন। কেন এত দাম পাখির, যে পাখি যে বেদজ্ঞ, বেদ জানেন, দারুণ বুদ্ধি ধরেন। তো রাজা দেখলেন এই পাখি খুব কাজে আসবে, তাই তিনি পাখিকে নিয়ে তিনি অন্দর মহলে তার যে প্রথমা স্ত্রী নাম হচ্ছে নাগমতী, তাকে কিন্তু দিয়ে দিলেন। এই পাখি নাগমতীকে কি করতে শুরু করলেন, এই যে গন্ধর্ব রাজকন্যা পদ্মাবতী, তার রূপের বর্ণনা দিতে শুরু করলেন, যে কত সুন্দর রূপে গুণে একেবারে সর্বশ্রেষ্ঠা। নাগমতী কিন্তু পাখির মুখে এমন প্রশংসা শুনে ভীত সন্ত্রস্ত হলেন, ভয় পেলেন। যদি রাজার কাছে এমন রূপের বর্ণনা বা গুণ মানে ব্যাখ্যান করে, তাহলে রাজা কিন্তু কি করবেন, তাকে ভুলে যাবেন এবং তিনি পদ্মাবতীকে পাওয়ার জন্য আর ভুলে যাবেন তাকে। যাই হোক, অনুমান সত্য হলো। এবার নাগমতী কি করলেন, নাগমতী করলেন কি, নাগমতী আবার এইটাকে, এই পাখিটাকে আবার একজন ধাত্রীকে দিয়ে বললেন যে একে হত্যা করা হোক। ধাত্রী তখন কি করলেন, ওই পাখি নিয়ে পুনরায় রাজার কাছে দিয়ে দিলেন। রাজা বাকি বৃত্তান্ত শুনতে পেয়ে
বা বাকি বৃত্তান্ত শুনে কি করলেন যে এই পাখিটাকে নিয়ে বা পাখিটার মুখ থেকে তিনি সমস্ত কথা শুনলেন। কার কথা শুনলেন? তো পদ্মাবতীর রূপ এবং গুণের কথা শুনলেন। শোনার পর রাজা মনস্থির করলেন কি, যে তিনি সিংহলে যাবেন এবং পদ্মাবতীকে বিবাহ করবেন। তাই করলেন। সিংহলে পৌঁছে গেলেন। রাজা রত্নসেন, চিতরের রাজা, এই যে চিতর, এই চিতরের রাজা নৌকা যোগে 1600 অনুচর নিয়ে কোথায় প্রবেশ করলেন? সিংহলে আসলেন। সিংহলে এসে এক মহাকাল মন্দিরে দেখতে পেলেন কাকে? এই পাখি এনেই রাজাকে দেখালেন যে এই যে দেখছেন মহাকাল মন্দির, ওই যে একটা মেয়ে নেমে চলে আসছে মহাকাল মন্দির থেকে, এই হচ্ছে পদ্মাবতী। তো তার রূপের দ্যুতি এতখানি যে রাজা একেবারে মূর্ছাঘাত, রাজা মূর্ছিত হয়ে গেলেন এত সৌন্দর্য দেখে। তখন তিনি কি করলেন? 1600 অনুচর নিয়ে তিনি সিংহল রাজ দরবারে প্রবেশের চেষ্টা করলেন এবং সেখানে ধরা পড়ে গিয়ে রাজা কিন্তু কি করলেন? চোর ভেবে সিংহল রাজ রত্নসেনকে শুলে দেওয়ার নির্দেশ দিলেন। কিন্তু পরবর্তীতে একজন দূত আর কি, চিতরের দূত এসে যখন সমস্ত ঘটনা বললেন যে ইনি চোর নন, রাজা রাজা রত্নসেন, তখন তিনি তাকে সাদর আপ্যায়ন করে তিনি কি করলেন? মেয়ের সাথে বিয়ে দিলেন। এবং এই বিয়ে করার পর পদ্মাবতীকে নিয়ে তিনি কোথায় থাকলেন? সিংহলেই থেকে গেলেন। বেশ কিছুদিন তিনি সিংহলে থাকলেন। এইদিকে স্বামীর কথা চিন্তা করে রানী নাগমতী একেবারে মৃতপ্রায় হয়ে গেছেন। পদ্মাবতীকে পেয়ে রাজা রত্নসেনার কোনো খোঁজ কিন্তু রানীর নেননি। পরবর্তীতে এই যে পাখি, সুখ পাখি, সেই সুখ পাখি আবার খবর দিল রাজাকে যে রানী নাগমতী শয্যাশায়ী, আপনাকে ছাড়া রানী বাঁচবেন না, নাগমতী বাঁচবেন না। তো আপনি অতি সত্বর কোথায় চলে যান? ফিরে আপনি আপনার রাজ্যে ফিরে চলে যান, অর্থাৎ চিতর রাজ্যে আপনি চলে যান। পাখির কথা শুনে পদ্মাবতীকে নিয়ে রাজা রত্নসেন কি করলেন? রাজা রত্নসেন নিজের দেশে যাত্রা করলেন। তাহলে আমরা দেখলাম এই যে তিনি যাত্রাটা করলেন, আবার তিনি নৌকা সহযোগে যাত্রা করছেন। পদ্মাবতী এবং তার 4 জন সখী এবং সঙ্গে বহু ধন রত্ন মাণিক্য নিয়ে নৌকায় করে আবার তিনি প্রস্থান করলেন কোথায়? সিংহল থেকে প্রস্থান করলেন নিজের দেশে। তো রাস্তায় কি হলো? রাস্তায় একটা দৈব দুর্বিপাক ঘটে গেল। সমুদ্র একটা আমাদের রেওয়াজ আছে, হিন্দু শাস্ত্রের মধ্যে একটা রেওয়াজ আছে যে বিবাহ সম্পন্ন হলে, বিবাহ যদি নৌকা যোগে নদী বা সমুদ্র পার হয়, তাহলে নদী বা সমুদ্রকে কিছু দান দিতে হয়, কিছু একটা দান করতে হয়। কিন্তু ধনশালী রাজা রত্নসেন ধন পেয়ে আর রানী পদ্মাবতীকে পেয়ে একেবারে ভুলে গেলেন যে সমুদ্রে কিছু দান করতে হবে। একেবারে ভুলে গেলেন, বেমালুম ভুলে গেলেন। এমন সময় সমুদ্র রাজা, তিনি ব্রাহ্মণ দরিদ্র ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে তিনি নৌকায় কি করলেন? রাজার কাছে ভিক্ষা চাইলেন যে আমাকে কিছু ভিক্ষা দেওয়া হোক। তো রাজা রেগে গেলেন, তুমি দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুক, তো তোমার ধন সম্পদে কি হবে? তুমি কেন ভিক্ষা করছো? তাকে দুধছাই করে তিনি তাড়িয়ে দিলেন, ভিক্ষা কিন্তু দিলেন না রত্নসেন। কাকে? সমুদ্র রাজাকে। সমুদ্র রাজা অপমানিত হয়ে কি করলেন? সমুদ্রের মধ্যে প্রবেশ করলেন এবং ভয়ঙ্কর ঝড় এবং তুফান তুলে দিলেন।
ভয়ঙ্কর ঝড় এবং তুফান তুলে দিলে যে পরিস্থিতি তৈরি হলো, তাতে করে রত্নসেনের যে ডিঙ্গা, রত্নসেনের যে নৌকো, সেটা কিন্তু জলের মধ্যে ডুবে গেল। অর্থাৎ রত্নসেনের ধন সম্পত্তি এবং পদ্মাবতী সহ ১৬০০ অনুচর জলের মধ্যে কিন্তু ডুবে গেলেন। এই ডুবন্ত অবস্থায়, ডুবছে এমন অবস্থায় রত্নসেন দূরে একটা ভেলা দেখতে পেলেন, মাঞ্জস। ওই ভেলাতে রত্নসেন ৫ জনকে তুলে দিলেন। কাকে? ৪ জন সখী, একজন পদ্মাবতীকে তুলে দিলেন। তুলে দিয়ে তিনিও কিন্তু ওই ভেলাতে উঠে পড়লেন। কিন্তু প্রবল সমুদ্রের ঢেউ সে ভেলাকেও কি করলো? দ্বিখণ্ডিত করে দিল। একদিকে ৫ জন আর একদিকে রত্নসেন, বিচ্ছেদ হয়ে গেল। এবং এই ভেলা গিয়ে কোথায়? তো আমাদের কবিতাটা শুরু হচ্ছে এখান থেকেই। ভেলাটা আমরা কোথায়, কিভাবে পাচ্ছি? এই যে সমুদ্রে যে দুর্ঘটনা ঘটল, রত্নসেনের ১৬০০ অনুচর সহ ১৪ ডিঙ্গা মধুকর ডুবে গেল। এইখান থেকেই আমাদের এই কবিতার গল্পটা শুরু হচ্ছে। তাহলে তোমরা সকলে বইটা হাতে নিয়ে নাও। আমি লাইন বাই লাইন তোমাদের কবিতাটা বুঝিয়ে দিচ্ছি, কেমন? সবাই বই হাতে নিয়ে নিয়েছো? পাতা নম্বর ১০৮ সবাই খুলে নাও। ঠিক আছে, পড়া শুরু করছি তাহলে। আচ্ছা, তোমরা তার আগে একটু আমি বোর্ড ওয়ার্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে মনের মধ্যে একটু ধরে নেওয়ার জন্য। এই হচ্ছে সমুদ্র, বিরাট সমুদ্র। ওই যে কোথায় সিংহল থেকে যাচ্ছে, কোথায়? সিংহল থেকে, যে আমি ছবিটা এঁকেছিলাম এখানে, সিংহল থেকে যাচ্ছে কোথায়? চিতোর। তো এই যাওয়ার পথে যে সমুদ্র যাত্রা করছে, সমুদ্রের মধ্যে এইরকম একটা দ্বীপ আছে সমুদ্রের মধ্যে। তো নৌকাডুবি সমুদ্রের মধ্যে কোথাও হয়েছে এবং তারা এই ভেলাটা ভেসে গিয়ে এই যে সমুদ্র তীর, এই যে দ্বীপ, এই দ্বীপের যে তীর, এই তীরে কিন্তু ভেলাটা লেগেছে এবং সেখানেই কিন্তু কবিতাটা শুরু হচ্ছে। বলছে দেখো, সিন্ধু তীরে সৈয়দ আলাওল, খোলো। বলছে কন্যারে ফেলিল যথা, জলের মাঝারে তথা। কে ফেললো কন্যারে? কন্যারে কে ফেললো? কন্যারে ফেললো সমুদ্রের ঝড়। কন্যারে ফেলিল যথা, জলের মাঝারে তথা। এই যে সমুদ্র, সে সমুদ্রে জলের মধ্যেখানে নৌকা ডুবি হয়েছে। দিব্যপুরী সমুদ্র মাঝার। বলছে কোথায়? তো এই সমুদ্রের মধ্যে একটা দিব্যপুরী আছে, অর্থাৎ দ্বীপ রয়েছে। সমুদ্রের মাঝারে একটা দিব্যপুরী রয়েছে। দিব্যপুরী মানে, পুরী মানে হচ্ছে ধাম, আর দিব্যপুরী মানে হচ্ছে স্বর্গীয় ধাম, মানে একটা দারুণ সুন্দর জায়গা। সেই সুন্দর জায়গা সমুদ্রের মাঝারে অবস্থান করছে। বিরাট সমুদ্রের মাঝারে একটা কি আছে? দিব্যস্থান রয়েছে। দিব্যস্থান মানে হচ্ছে স্বর্গীয় স্থান বা অলৌকিক এক পুরী, বা কি বলবো, মনোহর সুন্দর এক ভূমি। এই যে এই জায়গাটা, এই সমুদ্রের মধ্যে, এইখানে কিন্তু কন্যাকে নিয়ে গিয়ে ফেললো, অর্থাৎ কন্যা এই তীরের মধ্যে আছড়ে পড়লো, বা তীরের মধ্যে তার ভেলাটা লেগে গেল। বলছে এই জায়গাটার আবার বর্ণনা দিচ্ছে যে এই যে জায়গাটা সেটা কেমন। বলছে অতি মনোহর দেশ, মন হরণকারী। বলছে অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ। এই যে জায়গাটা, এটা এত সুন্দর এবং মন হরণকারী জায়গা, যেখানে কোনো দুঃখ বা কষ্ট বলে কিছু নেই এই জায়গাটাতে। মানে এটা এমনই একটা স্বর্গীয় মানে উদ্যান, আর কি বলবো, বা স্বর্গীয় একটা ধাম বা দ্বীপ, যেখানে দুঃখ কষ্ট নেই। বলছে কি আছে তাহলে? নাহি তথা দুঃখ ক্লেশ। তাহলে কি আছে? আছে সত্য সদা, সত্য ধর্ম, সদা সদাচার। তো সত্য ধর্ম মানে একেবারে যথার্থ ধর্ম বা প্রকৃত ধর্ম। সত্য ধর্ম, সদা মানে হচ্ছে সব সময়, আর সদাচার মানে হচ্ছে শাস্ত্র বিহিত যে আচার আচরণ, অর্থাৎ সাধুর যে আচরণ। কি বললাম? শাস্ত্র বিহিত বা সাধুর যে আচরণ, সেটাই হচ্ছে সদাচার। বলছে সত্য ধর্ম, সদা সদাচার, মানে সবসময় এখানে সাধুর ধর্ম অর্থাৎ সুন্দর ধর্মগুলো পালিত হয়, রক্ষিত হয়, প্রকৃত ধর্ম এখানে রক্ষিত হয়। এই যে দিব্যপুরী সমুদ্রের মধ্যেখানে।
বলছে সমুদ্র নৃপতি সুতা, সমুদ্র নৃপতি মানে সমুদ্র রাজা, তার সুতা, সুতা মানে হচ্ছে কন্যা, সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুঞ্জতা। তো সমুদ্রের যে সুতা, সুতা মানে কন্যা, কন্যার নাম হচ্ছে পদ্মা। এই পদ্মা হচ্ছে বিশেষ গুণযুক্তা, মানে অনেক গুণের অধিকারিণী হচ্ছেন পদ্মা। এখন কথা হচ্ছে এই যে এই কবিতার মধ্যে আমরা দুটো পদ্মা পেয়ে গেলাম, এক হচ্ছে সমুদ্র কন্যা পদ্মা, আর এক হচ্ছে পদ্মাবতী, রত্ন সেনের স্ত্রী, যাকে বিয়ে করে নিয়ে আসছেন রত্ন সেন সমুদ্রের মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে মানে যে আর কি ভেলায় অচৈতন্য অবস্থায় রয়েছে আমরা পাবো পরে, ঠিক আছে। তো মূল যে এই যে জায়সীর যে এই যে হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সীর পদুমাবত কাব্য, সেই কাব্যতে কিন্তু সমুদ্র কন্যার নাম কি রাখা হয়েছে? লক্ষ্মী। তোমরা জানো সমুদ্র মন্থনের সময় মানে অনেক অপ্সরা অপ্সরী এবং শ্রেষ্ঠ নারী হিসেবে কিন্তু লক্ষ্মীর জন্ম হয়েছিল। এই লক্ষ্মী কিন্তু সমুদ্র কন্যা। সৈয়দ আলাওল কি করলেন? ওই নামটাকে বদলে পদ্মা রেখে দিয়েছেন। অর্থাৎ এখানে যদি প্রশ্ন করা হয় যে সমুদ্র নৃপতি সুতা কে, তাহলে বলবো সমুদ্র নৃপতি সুতা হচ্ছে পদ্মা তথা দেবী লক্ষ্মী, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ইন্ডিকেট করতে পারি। বলছে পদ্মা নামে গুঞ্জুতা মানে নানা রকম গুণে ভূষিতা কে? পদ্মা। বলছে সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। এই যে সিন্ধু সমুদ্র, এই সমুদ্র তীরে একটা কি দেখছে? একটা স্থান দেখছে, দিব্য স্থান মানে স্বর্গীয় বা অলৌকিক এক স্থান কিন্তু দেখতে পেলেন। কে দেখতে পেলেন? সমুদ্র কন্যা পদ্মা অর্থাৎ দেবী লক্ষ্মী। বলছে উপরে পর্বত এক, মানে এই যে জায়গাটা, এই জায়গার উপরে একটা পর্বত আছে। ফল ফুলে অতিরেক, মানে এখানে প্রচুর ফল ফুলের গাছ আছে, মানে এবং অতিমাত্রায় সব হচ্ছে। অতিরেক মানে হচ্ছে প্রচুর, প্রচুর ফলের গাছ রয়েছে, প্রচুর ফুলের গাছ রয়েছে। বলছে নানা পুষ্প মনোহর, এখানে নানা রকম পুষ্প, মন হরণকারী পুষ্প, এই যে পুষ্পগুলির সুগন্ধি সৌরভতর, অর্থাৎ সেই ফুলের একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধগুলো অত্যন্ত সুন্দর গন্ধ। বলছে নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, অর্থাৎ অত্যন্ত সুন্দর গন্ধ এবং সেই গন্ধগুলো ফুলের নিজস্ব গন্ধ। বলছে নানা ফল বৃক্ষ সুলক্ষণ, বলছে নানা রকমের ফল আর বৃক্ষ, যেগুলো হচ্ছে সুলক্ষণ বৃক্ষ মানে মাঙ্গলিক বৃক্ষ, শুভ বৃক্ষ, যে বৃক্ষগুলো মানুষের প্রয়োজনে লাগে, মানে ঔষধি হিসেবে ব্যবহার হয়, এমন এক সুন্দর জায়গা এবং সুন্দর গাছগাছালি এবং ফল ফলারির গাছে কি হয়েছে? এই জায়গাটা সমৃদ্ধ হয়ে রয়েছে, অর্থাৎ এই জায়গাটা একেবারে দিব্য স্থান হয়ে রয়েছে। বলছে তাহাতে বিচিত্র টঙ্গী, তাহাতে বলতে কোথায়? ওই যে সুলক্ষণ যে বৃক্ষ, ওই বৃক্ষগুলোর উপরে বলছে তাহাতে বিচিত্র টঙ্গী, তাহাতে মানে সুলক্ষণ বৃক্ষগুলোর ওপরে বিচিত্র টঙ্গী, টঙ্গী মানে হচ্ছে টং, টং মানে হচ্ছে কি বলবো প্রাসাদ, ছোট্ট ছোট্ট গাছের উপরে যে ঘর নির্মাণ করা হয় ছোট ছোট, সেই ঘরগুলোকে এখানে টঙ্গী বলা হয়, টং। বলছে তাহাতে বিচিত্র টঙ্গী অর্থাৎ ক্ষুদ্র কুটির, তাহাতে মানে সুলক্ষণ বৃক্ষের ওপরে হেম রত্নে নানা রঙ্গী, হেম রত্ন মানে হেম মানে হচ্ছে সোনা, সোনা রত্নে নানা রঙে মানে সোনার রঙে শোভিত। বলছে হেমরত্নে নানা রঙ্গী মানে নানা রঙে শোভিত রয়েছে। কোন জায়গাটা? ওই যে বিচিত্র টঙ্গিটা। তাহাতে কন্যা থাকে সর্বক্ষণ, অর্থাৎ সমুদ্র কন্যা এই টঙ্গির ওপরে বা এই টঙ্গিতে সর্বক্ষণ থাকে। তাহলে আমরা কি দেখলাম? ওইদিকে নৌকাডুবি হয়েছে, রত্ন সেন এবং পদ্মাবতী এবং তার সখীদের, তারা এখানে এসেছে। তার আগেই কিন্তু আমরা কবিতাটার শুরুতে দেখছি সমুদ্র কন্যা পদ্মা সে একটা দিব্যপুরীর কথা বলছে এবং সেই দিব্যপুরীতে কন্যা কিন্তু সর্বক্ষণ থাকে বান্ধবীদের নিয়ে, অর্থাৎ তার সখীদের নিয়ে, অর্থাৎ এই পদ্মা মানে লক্ষ্মী পদ্মা তিনি তার সখীদের নিয়ে কিন্তু এখানে মহানন্দে থাকেন। বলছে পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ। বলছে রাত্রিবেলা কোথায় ছিল? পিতৃপুরে, অর্থাৎ সমুদ্রে, সমুদ্র রাজার ঘরেই তিনি ছিলেন, সমুদ্রের অন্দরে ছিলেন। নিশি মানে রাত্রি,
নানা সুখে খেলি হাসি, মানে পিতৃপুরেও নানা সুখ হাসি এবং খেলা করে তিনি মহা আনন্দে কাটিয়েছেন। যদি হইল সময় প্রত্যুষ, যখন সময় প্রত্যুষ হলো, অর্থাৎ সময় যখন সকাল হলো, সখীগণ করি সঙ্গে, অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা তিনি সখীদের সঙ্গে করে আসিতে উদ্যান ও রঙ্গে, অর্থাৎ তিনি এই যে উদ্যান, সেই উদ্যানে মানে রঙ্গ করতে করতে অর্থাৎ মজা করতে করতে সখীদের সঙ্গে তিনি আসছেন। দেখছেন যখন আসছেন তখন এই যে সিন্ধু তীরে দেখছেন, এখানে তীরে মানে পাড়ে, এই যে দ্বীপ, দ্বীপের পাড়ে দেখতে পাচ্ছেন রহিছে মাঞ্জস, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস অর্থাৎ ভেলা। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, মনেতে কি কৌতুক, মানে মনে একটা দারুণ আনন্দ এবং তিনি একটা সুন্দর মানে কৌতুক, মনে মজা করছে, কি আছে কি আছে দেখি তো গিয়ে, অর্থাৎ মানে কি বলবো, মানে কৌতুক বাসি মানে কৌতুক অনুভূত হয়, মানে কৌতুকের মানে একটা আনন্দ, মানে কৌতূহলের, মানে কি বলবো, কৌতূহলের জন্ম হয় যে কি আছে কি আছে। তুরিত গমনে আসে, মানে তুরিত মানে দ্রুত, দ্রুত গতিতে সেখানে পৌঁছে গেল। কোথায়? এই যে তীরে যেখানে মাঞ্জস রয়েছে। বলছে দেখি চারি সখী চারি ভিত, মানে ঘুরে ঘুরে চারিদিক দেখছেন, চারি সখী মানে দেখি চারি সখী চারি ভিত, মানে চারিদিকে দেখছে যে মধ্যেতে যে কন্যাখানি, মানে চারটে যে সখী তার মধ্যেখানে যে চারটা, ওখানে পাঁচজন যে ভেলার মধ্যে ছিল বলেছিলাম, মধ্যেখানে যে কন্যাটা সেটা হচ্ছে কে? রত্নসেনের স্ত্রী পদ্মাবতী, এবং তার পাশে দুজন, চারজন ঘিরে ঘিরে ওই মানে চতুর্দিকের ভেলার ঘুরে ঘুরে দেখলেন। কারা দেখলেন? মানে সমুদ্রকন্যা পদ্মা আর তার সখীরা দেখলেন যে মধ্যেখানে, বলছে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি, বাপ রে বাপ, যে এইখানে আছে সে রূপে রম্ভাকেও হার মানায়। রম্ভাকে, রম্ভা হচ্ছে স্বর্গীয় অপ্সরা, সমুদ্র মন্থনকালে এই অপ থেকে মানে জল থেকে এদের জন্ম হয়েছিল, আর তিনি ছিলেন দেখতে মানে অতীব সুন্দরী রম্ভা। মানে কি বলবো, রম্ভা শব্দের অর্থ হচ্ছে মানে কলা, কদলী গাছ, কদলী গাছের মানে কি বলবো যে মানে কলা গাছের মতন যে ওর পুষ্ট শরীর, দেখতে এতখানি সুন্দর, তার উরু যুগল ছিল কলা গাছের মতো দেখতে, তাই তাকে রম্ভা বলা হতো। তো সেই রম্ভাকেও রূপে হার মানিয়ে দিয়েছে কে? এই মধ্যেখানের কন্যা, দুদিকে দুটো সখী আর মধ্যেখানে যে কন্যাটা রয়েছে সে কন্যা কিন্তু কি করছে? রূপে সৌন্দর্যে কাকে হারিয়ে দিয়েছে? স্বর্গের যে অপ্সরা, সে অপ্সরাকেও হারিয়ে দিয়েছে। বলছে নিপতিতা চেতন রহিত, পড়ে রয়েছে ওই পাঁচ কন্যা চেতন রহিত, মানে চেতনা নেই, জ্ঞান নেই, মানে অজ্ঞান অবস্থায় রয়েছেন। বলছে দেখিয়া রূপের কলা, মানে রূপের জ্যোতি, এই যে সৌন্দর্য, রূপের সৌন্দর্য দেখে বিস্মিত হইল বালা, বালা মানে কন্যা, কোন কন্যা? সমুদ্র কন্যা। অবাক হয়ে গেল যে এত সুন্দর, এত সুন্দর, অবাক হয়ে গেল। অনুমান করে নিশ্চিতে, এবং মনে মনে ভাবতে থাকলো যে এত সুন্দরী সে কে, মনে মনে ভাবছে। বলছে ইন্দ্র শাপে বিদ্যাধরী কিবা স্বর্গ ভ্রষ্ট করি, বলছে ইন্দ্রের অভিশাপে হয় স্বর্গীয় অপ্সরা বিদ্যাধরী তিনি অভিশপ্ত হয়ে আর কি করলেন? তিনি মর্তে চলে এসেছিলেন। ইন্দ্রের একটা স্বভাব ছিল যে তিনি যখনই দেখতেন মর্তের মধ্যে কোনো ঋষি বা কোনো শক্তিমান পুরুষ যখন ধ্যান করছেন, তো তিনি ভাবছেন ধ্যান করে এমন শক্তি পেয়ে যাবেন যে তিনি কি করবেন, যে তিনি তার ইন্দ্রত্ব কেড়ে নেবেন। এই জন্য তিনি ধ্যান ভঙ্গ করার জন্য তিনি অপ্সরাদের পাঠাতেন, আর এই অপ্সরারা কি করতো? এসে অভিশপ্ত হয়ে মর্তে পড়ে যেত। এই জন্য বলছেন যে ইন্দ্র শাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। প্রথমত অনুমান করলো যে এই যে পাঁচজন সখী এখানে পড়েছে তার মধ্যে মধ্যের যে কন্যা সে সব মানে স্বর্গীয় অপ্সরাদের থেকেও সুন্দরী। আমার মনে হয় যে পদ্মার মনে হয়, সমুদ্রকন্যা পদ্মার মনে হচ্ছে যে সে অচৈতন্য হয়ে ভূমিতে পড়েছে একমাত্র ইন্দ্রের অভিশাপ পেয়ে। বলছে বেকত দেখোয়ে আঁখি, বেকত মানে বেকত কথার মানে হচ্ছে খোলা, উন্মুক্ত, দেখোয়ে আঁখি চোখ, মানে খোলা চোখ দেখে তে সন বসন সাক্ষী, তেসন তেন মানে হচ্ছে তার, আর স বসন সাক্ষী মানে তার যে পরিধেয় বস্ত্র, সেই পরিধেয় বস্ত্র কিন্তু সাক্ষী আছে। বলছে বেথানিত হইছে কেশবেশ, বেথানিত মানে হচ্ছে উলট পালট, এবং
হয়েছে কেশবেশ। কেশবেশ কথার মানে হচ্ছে চুলের সাজসজ্জাগুলো সব এলোমেলো হয়ে গেছে। রাজ স্ত্রী তো তার চুলের যে সাজসজ্জাগুলো জলের ঢেউয়ে স্রোতে সব এলোমেলো হয়ে গেছে, বসনগুলো সব তার সাক্ষী বহন করছে যে ওদের উপর দিয়ে কি গেছে। বলছে মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, অর্থাৎ সিন্ধু সমুদ্রে তারা এক ভয়ঙ্কর কষ্ট পেয়েছে, যার প্রমাণ হচ্ছে তাদের কাপড় চোপড়, তাদের চুলের এই আলুথালু বেশ। বলছে চিত্রের পতলি সমা, মানে চিত্র, চিত্র মানে হচ্ছে কি ছবি। তোমরা দেখবে যে ক্যালেন্ডারে দেখবে যে কত সুন্দর সুন্দর প্রতিমা, দেখতে কত সুন্দর, তো ওই মানে ক্যালেন্ডারের প্রতিমাগুলোর মতো চিত্রের পতলি সমা, পতলি মানে হচ্ছে পুতুল, চিত্রে যে পুতুলগুলো থাকে তাদের মতো নিপতিত মনোরমা, মনোরমা হচ্ছে মন হরণ করা রমণী, নিপতিতা মানে পড়ে আছে, এই পড়ে আছে একবারে মন হরণ করা নারী, কিঞ্চত আছয়ে মাত্র শ্বাস, মানে সামান্যটুকু শ্বাস চলছে, অর্থাৎ তারা অচৈতন্য রয়েছে কিন্তু কিছুমাত্র শ্বাস তাদের মধ্যে এখনো আছে, অর্থাৎ তারা বাঁচলেও বাঁচতে পারে। অতি স্নেহ ভাবি মনে, অর্থাৎ অতি স্নেহ বলতে মানে ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, অর্থাৎ স্নেহের বিশেষ আকর্ষণে বা টানে কি বলছে, মানে মনের মধ্যে স্নেহের এত প্রাবল্য তৈরি হয়েছে যে মনে মনে পদ্মা বলছে বিধি মোরে না করো নৈরাস, অর্থাৎ ওদের মধ্যে যে বিন্দুমাত্র শ্বাস প্রশ্বাসগুলো চলছে, এই শ্বাস প্রশ্বাস দেখে মনে হচ্ছে পদ্মার যে সে তাদেরকে কি করতে পারবে, বাঁচিয়ে তুলতে পারবে, অর্থাৎ সে বিধাতাকে বলছে বিধাতা আমাকে যেন নিরাশ না করা হয়, আমি যেন এদেরকে বাঁচিয়ে তুলতে পারি। বলছে পিতার পুণ্যের ফলে, মানে পিতা এক পুণ্যবান সমুদ্র রাজ, তার পুণ্য আর মোহর ভাগ্যর বলে, মোহ মানে হচ্ছে আমি, আমার ভাগ্যের বলে কি করছে বাহরুক কন্যার জীবন, অর্থাৎ বাহরুক কন্যার জীবন মানে হচ্ছে যে আমার সেবা শুশ্রূষায় কন্যার জীবন যেন কি হয় বেরিয়ে আসে, অর্থাৎ কন্যা যেন বেঁচে ওঠে। বলছে যে চিকিৎসিমু প্রাণপণ, অর্থাৎ আমি প্রাণপণ, প্রাণের চেয়েও বেশি আমি কি করব, চিকিৎসা করব। কৃপা করো নিরঞ্জন, অর্থাৎ হে ঈশ্বর, নিরঞ্জন মানে হচ্ছে মানে পরম ব্রহ্ম, মানে কি বলবো ধর্ম ঠাকুরকে নিরঞ্জন বলা হয়, যে অর্থাৎ হে কৃপা করো নিরঞ্জন, হে পরম ব্রহ্ম তুমি আমাকে কৃপা করো, আমি যেন কি করতে পারি প্রাণপণ চিকিৎসা করে আর এদেরকে কি করব সারিয়ে তুলতে পারি। বলছে দুঃখিনীরে করিয়া স্মরণ, আচ্ছা ঠিক আছে আমাকে স্মরণ না করে যে দুঃখিনী যে পড়ে আছে তাকে স্মরণ করে অন্ততপক্ষে একবার আমাকে কৃপা করুন, ধর্মকে বলছেন, অর্থাৎ তিনি পরম ব্রহ্মকে বলছেন। সখী সবে আজ্ঞা দিল, সখী বলতে এখানে সমুদ্র কন্যা পদ্মার যে সখীরা ছিল তারা সবাই আজ্ঞা দিল এবং বলল যে উদ্যানের মাঝারে নিল, অর্থাৎ এই যে চারজন সমুদ্র তীরে পড়েছিল তাদেরকে তুলে নিয়ে গিয়ে উদ্যানের মধ্যেখানে নিয়ে গেল, এর মধ্যেখানে নিয়ে গেল। পঞ্চজনে বসনে ঢাকিয়া, পঞ্চজন বলে যে 5 সখী, দুই দিকে 2 সখী আর মধ্যেখানে কে, মধ্যেখানে হচ্ছে গন্ধর্ব সেনের স্ত্রী পদ্মাবতী, তাদের 5 জনকে নিয়ে গেল। বলছে উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া মানে বস্ত্র দিয়ে ঢেকে সুরক্ষিত জায়গায় নিয়ে গেল এই উদ্যানের মধ্যেখানে। বলছে অগ্নি জ্বালি ছেকে গাও, মানে আগুন জেলে দিয়ে গায়ে সেক দিচ্ছে, ছেক এখানে বলছে ছেকে গাও মানে সেক দেওয়া, মানে শরীরটা যে সমুদ্রের জলের স্রোতের ধাক্কা খেয়ে যে ওরা যে ওদের যে ঠান্ডা হয়ে গেছে দেহটা, সেই ঠান্ডা দেহকে গরম করার নিমিত্তে কি করছে অগ্নি জেলে গায়ে ছেক দিচ্ছে। বলছে কেহ শিরে কেহ পায়, অর্থাৎ এই যে পদ্মার যে বান্ধবীরা, পদ্মার যে সখীরা সমুদ্রকন্যার, তারা কি করছে কেউ পায়ে কেউ মাথায় কেউ হাতে এইভাবে কি করছে তারা সেক দিচ্ছে। তন্ত্রে মন্ত্রে মহা ঔষধি দিয়া, আবার কেউ তন্ত্রমন্ত্র করছে ওদের মধ্যে থেকে, আবার কেউ কি করছে মহা ঔষধি, অর্থাৎ ওই যে এখানে যে মহা ঔষধি অনেক রকম গাছ আছে, জীবনদায়ী গাছ ফল বৃক্ষ, সেগুলো থেকে সব জীবনদায়ী ওষুধ নিয়ে এসে তাদের মধ্যে সঞ্চালন মানে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে করে তারা প্রাণ ফিরে পায়। বলছে দণ্ডচারী এই মতে, দণ্ডচার মানে 4 দণ্ড, মানে এখানে 1 দণ্ড মানে হচ্ছে 24 মিনিটকে 1 দণ্ড বলা হয়, 4 দণ্ড এই মতে বহু যত্নে চিকিৎসিতে, মানে 4 দণ্ড মানে 4 24 24 896 মিনিট ধরে চিকিৎসা করেছে। 4 দণ্ড এই মতে বহু যত্নে চিকিৎসিতে, অর্থাৎ বহু যত্ন করে চিকিৎসা করতে পঞ্চকন্যা পাইল চেতন, বহু পরিশ্রমের ফলে সমুদ্রকন্যা পদ্মাবতী এবং তার
বান্ধবীদের আনুকূল্যে এবং পরিচর্যায় এই 5 জন কন্যা কিন্তু প্রাণ ফিরে পেলেন। বলছে শ্রীযুত মাগন গুণী, এই যে শেষের 2 লাইন দেখতে পাচ্ছ, শেষ 2 লাইনকে বলা হয় ভণিতা, অর্থাৎ এই 2 লাইনের মধ্যে কবি তার কাব্যের এবং কাব্যগুরুর নাম এবং তার এগুলো মানে পরিচয় প্রদান করে থাকেন। তো এখানে বলছে শ্রীযুত মাগন গুণী, এই যে আমি বলেছিলাম এখানে কোথায় মাগন ঠাকুরের নির্দেশে এই পদ্মাবতী কাব্যটা অনুবাদ করেছেন কে? পদুমাবত কাব্য হিন্দি কাব্য থেকে, পদুমাবত যে হিন্দি কাব্য মোহাম্মদ জায়সির লেখা, সেখান থেকে এই যে পদ্মাবতীটা তিনি অনুবাদ করেছেন সেটা কার? মাগন ঠাকুরের নির্দেশে। মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার মন্ত্রী, অমাত্য ছিলেন। বলছে শ্রীযুত মাগন, শ্রীযুত মানে হচ্ছে মাননীয়, মাগন গুণী অর্থাৎ মাগন গুণী মানে গুণবান বা মান্য বরেশু বা মানে কি বলবো গুণবান মাগন ঠাকুর মহন্ত আরতি শুনি, তিনি মহন্ত মানে শ্রেষ্ঠ, মঠাধ্যক্ষদের মহন্ত বলা হয়, তো তিনি আরাকান রাজসভার শ্রেষ্ঠ ছিলেন, তাই তাকে মহন্ত। আরতি, আরতি কথাটার মানে হচ্ছে তার নির্দেশ বা অনুরোধে, মানে তিনি অনুরোধ করেছিলেন যে হিন্দি কবিটা মানে হিন্দি কাব্য পদুমাবতটাকে যেন বাংলায় কি করা হয়, অনুবাদ করা হয়, তিনি অনুরোধ করেছিলেন। কে অনুরোধ করেছিলেন? শ্রীযুত মাগন গুণী অর্থাৎ মাগন ঠাকুর, তার অনুরোধে এই হীন আলাওল সুরচন, মানে হীন আলাওল, হীন মানে হচ্ছে অধম, যারা জ্ঞানে বিজ্ঞানে বড় হয় তারা নিজেকে বড় মনে করেন না, তারা বলেন যে আমি অধম। তো কবিতার শেষে বলছে হীন, হীন মানে অধম, আলাওল সুরচন মানে আলাওল সুন্দর একটা রচনা উপহার দিল। কার নির্দেশে? তো শ্রীযুত মাগন গুণীর সহায়তা এবং নির্দেশে। তাহলে আমরা কবিতাটা কিন্তু সুন্দরভাবে বুঝে নিতে পারলাম। এখন প্রশ্ন হলো, দেখো আমি বারবার বলছি তোমাদের সামনে মানে সঙ্গে আমার আর কি সরাসরি ইন্টারাকশন হচ্ছে না, আমি কবিতাটা একতরফা পড়িয়ে গেলাম, তোমরা জিজ্ঞাসাবাদের সুযোগ পেলে না, তাই কি হচ্ছে তোমাদের মনের কথা কিন্তু আমি জানতে পারছি না। এই জন্য আমি তোমাদের মনের কথা জানবার জন্য একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি, যদি কোনো লাইনে কোনো সমস্যা থেকে থাকে তবে তোমরা এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবে। তারপরে যে কোনো কাহিনী বা অন্য কোনো, যেহেতু এটা 10ম শ্রেণীর মানে কি বলবো পাঠ্য পড়াচ্ছি এবং সামনে মাধ্যমিক পরীক্ষা, যদি করোনা পরিস্থিতি সব ঠিকঠাক থাকে পরীক্ষা কিন্তু হবেই, আর এই পরীক্ষায় তোমরা বসবে, তাই তোমাদের প্রয়োজনে তোমাদের স্বার্থে সব সময় আমরা কিন্তু তোমাদের সাথে থেকে তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, তোমাদের অনেক তথ্য সরবরাহের চেষ্টা করব। তোমরা যারা জিজ্ঞাসু ছাত্রছাত্রী আছো তোমরা এই নম্বরে আমাকে ফোন করবে, যে কোনো কিছু জানার প্রয়োজন হলে তোমরা জানতে পারো। ঠিক আছে, আমি নম্বরটা দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় টুকে নেবে। আমি এর আগেও নম্বরটা দিয়েছি, আবারও দিচ্ছি। গৌরশঙ্কর ঘোষ, গৌরশঙ্কর ঘোষ 9593996161 9593996161 9593996161। ঠিক আছে, তাহলে আমি যে লাইনের ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি সেই ব্যাখ্যাগুলো তোমরা যদি বারবার শুনতে থাকো, ইউটিউবের চ্যানেলে সম্ভবত মালদা ই পাঠশালায় এটা দেওয়া হয়, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখে নিতে পারো, তাহলে শর্ট কোশ্চেন লিখতে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তারপরেও যদি অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবে এই নম্বরে যোগাযোগ করে। ভালো থেকো, সুস্থ থেকো। করোনার 3য় ঢেউ এদিক সেদিক শুনছি মানে আছড়ে পড়তে চলেছে, তোমরা কিন্তু সমস্ত করোনা বিধির মানে যে সমস্ত সতর্কতা রয়েছে সেগুলো মেনে চলবে। খুব ভালো থেকো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।